আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে সোমবার ৩ নভেম্বর ২০২৫। আমরা পড়ছি প্রথম আলো। এই হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। প্রথমেই রাজনৈতিক পরিস্থিতি। সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন। রিসেন্টলি হচ্ছে নির্বাচন সংক্রান্ত আরপিও ২১ ধারার সংশোধনের পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু সেটি আবার হচ্ছে বাতিল করা হয়েছে। তো জামায়াত মনে করছে যে সরকার বিএনপির চাপে হচ্ছে এই খসড়া হচ্ছে বাতিল করেছে। তো এটা তাদের মনে আশঙ্কার সৃষ্টি করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করছে। যতই সময় যাচ্ছে একটি পুরোপুরি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যালটে মামদানি, অদৃশ্য প্রার্থী হচ্ছে ট্রাম্প। তো জোহরান মামদানি যে নিউ ইয়র্কের হচ্ছে মেয়র প্রার্থী এবং আগামীকাল হচ্ছে নির্বাচন। তো বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত শহর হচ্ছে নিউ ইয়র্ক। এই তথ্যটি হচ্ছে মনে রাখতে পারেন। এবং মামদানি কিন্তু হচ্ছে নিউ ইয়র্কের বর্তমান আমেরিকার যে রাজনীতির মুখ, ঠিক তার বিপরীতমুখী রাজনীতি করে। কিন্তু দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক শহরে মুসলমানদের একটা বড় অংশ হচ্ছে ভোটার আছে এবং আশা করছে যে ডেমোক্রেটিক দলের এই জনপ্রিয় প্রার্থী হচ্ছে নির্বাচিত হতে পারেন। তো সমুদ্র প্রণালী নিয়ে হচ্ছে একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে। আপনারা জানেন হয়তো। এই প্রণালী সম্পর্কিত একটি প্রশ্ন হচ্ছে বিভিন্ন পরীক্ষায় থাকে। তো ভিডিওটি আমি খুব ভালোভাবে গুছিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যারা দেখতে চান দেখে আসতে পারেন। তারপর একটু হচ্ছে নভেম্বরের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে আমরা একটু দৃষ্টি দেব। আপনার ১৩ই নভেম্বর ২০২৫ সালে যে ইউনেস্কো ৪৩তম সাধারণ পরিষদের সম্মেলন হয়েছে, সেখানে সভাপতি হয়েছে কিন্তু বাংলাদেশ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং আমাদের ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে ব্রাজিলের হচ্ছে বেলেমে। তারপর আর কিছু প্রশ্ন আমরা দেখব। সেটা হচ্ছে আপনার পূর্ব তিমুর হচ্ছে আসিয়ানের নতুন সদস্যপদ লাভ করেছে এবং পূর্ব তিমুর হচ্ছে ১১তম সদস্যপদ হচ্ছে লাভ করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জনমনে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে? তারেক রহমান হচ্ছে প্রতিবেদক। এখানে ৩০০ আসনে হচ্ছে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তো নির্বাচনের আগে এই যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এই বিষয়টা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটি নিয়ে আসলে বিএনপি যেভাবে রেসপন্স করছে, এই বিষয়টা আসলে আমার কাছে খুবই নেতিবাচক মনে হচ্ছে। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছে লাসলো ক্রাসনেহারকাই। ঠিক আছে? আমাদের চ্যানেলে নোবেল প্রাইজ নিয়ে একটি ভিডিও আছে। তারপর হচ্ছে আপনার ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের হচ্ছে নাম কি? একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানান। তত্ত্বাবধায়ক সরকারযুক্ত সংবিধানে হচ্ছে জনগণ চায়। প্রধান বিচারপতি খায়রুল হক হচ্ছে সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন। শুনানিতে বলেছেন হচ্ছে জয়নুল আবেদীন। তো আমাদের ২০১৪ সালে ভোটারবিহীন হচ্ছে নির্বাচন হয়েছে, ২০১৮ সালে রাতে ভোট হয়েছে এবং এরকম নির্বাচন কিন্তু আমাদের জনগণ আর চায় না। তো ১৯৯৬ সালে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে তৎকালীন বিএনপি সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। কিন্তু ২০০৯ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে এই ব্যবস্থা বাতিল করা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। ঠিক আছে? তো এটার কারণে কিন্তু হচ্ছে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল বলে মনে করে হচ্ছে বিশ্লেষকরা। তো এই বিষয়টি আপনারা মনে রাখবেন। এরপর আমরা হচ্ছে দেখি আমাদের এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ কি কলাম আছে। আচ্ছা, চেইন অফ কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান। কলামটি আমি পড়েছি বাট এখানে খুব গুরুত্বপূর্ণ তেমন কিছু ইনফো আমি দেখিনি। ১৯৭৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ইতিহাসের এক অস্থির সময়। এ মাসে হচ্ছে সামরিক অভ্যুত্থান হয়েছিল। জাতীয় চারনাথের হত্যাকাণ্ড, পাল্টা সামরিক অভ্যুত্থান এরকম একের পর এক ঘটনা ঘটে। এই ঘটনার বর্ণনা দিয়েছে হচ্ছে হাফিজ উদ্দিন আহমেদ। তা আমার কাছে মনে হচ্ছিল যে ভালো কোনো প্রশ্ন হয়তো এখান থেকে থাকবে। কিন্তু আমি অনেক খোঁজার পরেও হচ্ছে তেমন কোনো ইনফো হচ্ছে আপনাদের সাথে পাইনি আরকি। যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ছত্রাক তো জানেন, ছত্রাক হচ্ছে একটা পরজীবী, ঠিক আছে? এবং হচ্ছে পরজীবী
হচ্ছে এরা কিন্তু হচ্ছে এদের মধ্যে কিন্তু ফটোসিনথেসিস হয় না। এরা হচ্ছে যে পোষক দেহের হচ্ছে খাবার হচ্ছে গ্রহণ করে হচ্ছে বাড়ছে। তো সায়েন্সের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। আজকে ২ টা ওয়ার্ড রেখেছি, সেটা হচ্ছে স্ট্যাগনেশন আর একটা হচ্ছে রেজিলিয়েন্স। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর শিখছেন তারা জানেন এই ওয়ার্ডগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনাকে রেজিলিয়েন্স মিনস হচ্ছে দ্য অ্যাবিলিটি টু রিকভার কুইকলি ফ্রম চ্যালেঞ্জেস অর ডিফিকাল্টিস। দেখেন একটা এক্সাম্পল আছে, বাংলাদেশ হ্যাজ শোন গ্রেট রেজিলিয়েন্স ইন ওভারকামিং প্রভার্টি অ্যান্ড ক্রাইসিস। তো এটা খুবই পপুলার হচ্ছে অ্যাস রাইটিং এর মধ্যে ব্যবহার করা হয়। আর স্ট্যাগনেশন হচ্ছে ল্যাক অফ গ্রোথ, মুভমেন্ট অর প্রগ্রেস। তো এটা বিভিন্ন ইকোনমিক সোশ্যাল অ্যানালিসিসে ওয়ার্ডটার ব্যবহার আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু দেখি, আমরা শুধুমাত্র হচ্ছে পত্রিকার বিসিএসের সাথে সম্পর্কিত এবং ইন্টারেস্টিং কলামগুলোই হচ্ছে পড়ে থাকি। যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু কাইন্ডলি হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই কলমটা আমার কাছে ভালো লেগেছে। অমর্ত্য সেনকে তো হয়তো আপনারা চেনেন, যিনি অর্থনীতিতে এশিয়া থেকে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। তো ওনার হচ্ছে আজকে জন্মদিন। তো সেলিম জাহান বলছেন যে আজ ৩ নভেম্বর ৯২ বছর বয়সে চৌকার টপকালেন। জন্মেছিল ১৯৩৩ সালে। দীর্ঘ জীবন তার। শুধু দীর্ঘ বললে অন্যায় হবে, একটি অনন্য সাধারণ, অভাবনীয়, বিস্ময়কর জীবন তার। সে জীবনের তুলনা মেলে না ভার কোনো সৃষ্টিতে, প্রাপ্তিতে, অবদানে, না যেসব বিষয়ে আমি বলছি না, সেসব বিধৃত আছে নানান বিদগ্ধ জনের লেখায়, আলাপচারিতায়, তার উপর তৈরি জীবনচিত্রে। তো অমর্ত্য সেন আমাদের খুবই পপুলার হচ্ছে একজন। তিনি কিন্তু হচ্ছে উনার সাথে আমাদের এই সেলিম জাহানের পরিচয় হয়েছিল ১৯৯২ সালে নিউ ইয়র্কে হচ্ছে মাহবুবুল হকের ঘরে হচ্ছে উনার সাথে সেলিম জাহানের পরিচয় হয়। সেখান থেকে সেলিম জাহান ওনাকে চিনেন এবং অমর্ত্য সেন ১৯৯৮ সালে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল অর্থনীতিতে। এই বিষয়টি ব্যক্ত করেছেন। তো ওনাকে উদ্দেশ্য করে হচ্ছে একটা সুন্দর কলাম লিখেছেন, জন্মদিন এবং হচ্ছে স্মৃতিকথা। এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এই কলামের একটা খুবই বড় ধরনের তাৎপর্য আছে। যে ভারতের রাজনৈতিক নেতৃত্বে বংশানুক্রম সবল দলই দেখা যায়। তো দশকের পর দশক ধরে ভারতের রাজনীতিতে একটি পরিবার প্রভাব টিকিয়ে রেখেছে। সেই পরিবার হলো নেহরু গান্ধী বংশের পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং নেহরু কন্যা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পুত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। ঠিক আছে? তো বিষয়টা বলছে যে ভারতের প্রাণবন্ত গণতন্ত্রের সঙ্গে বংশানুক্রমিক রাজনীতি একেবারেই বেমানান। ঠিক আছে? বাংলাদেশের জন্য এটা সত্য। বাংলাদেশের যারা হচ্ছে পলিটিশিয়ান আছে তারা কিন্তু তাদের চাইল্ড মানে তারা যদি রাজনীতিতে নাও যেতে চায় তারপরেও হচ্ছে ওনাদেরকে পুশ করবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে খুব কম সংখ্যক রাজনীতিবিদ আছে যারা জনমুখী রাজনীতি করতে চায়। এই যে আমাদের এতগুলো নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে কেন? একটা বড় অভ্যুত্থানের পর সবাই রাজনীতি কেন করতে চায়? তাদের কাছে মনে হয়েছে এটাই রাজনীতি করে নিজের স্বার্থ আদায়ের সবচেয়ে উপযুক্ত সময়। আচ্ছা একটু এটা পড়ি। যদি এখন কিন্তু এটা চলবে না। মানুষ এখন সবকিছু বুঝে। যদি ভোটাররা কোনো প্রার্থীর বাবা, খালা, ভাইকে গ্রহণ করে থাকেন, তাহলে সেই প্রার্থীকেও সহজে মেনে নেন। এখানে বিশ্বাসযোগ্যতা গড়ার বাড়তি প্রয়াসের দরকার পড়ে না। এই প্রভাব বিশেষ করে অতীতের ভারতের যখন দেশে সাক্ষরতা কম ছিল, তখন বেশি কাজ করত। কিন্তু এখন ভারতে ৮১% মানুষ হচ্ছে সাক্ষরতা হার এবং এখন এসব কাজ করে না। এখন ব্যক্তির যে প্রভাব, ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে চিন্তাভাবনা হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। তারপর আমরা হচ্ছে দেখি অন্যান্য খবরগুলো। আমরা পড়ছি প্রথম আলো। যারা ভিডিওগুলো দেখছেন, শীর্ষ ধনীর আসর ধরে রাখলেন ইলন মাস্ক। আমার মনে হচ্ছে না আগামী ১০, ১৫, ২০ বছরে হচ্ছে কেউ ওনাকে টপকাতে পারবেন। মাঝখানে হচ্ছে ল্যারি পেজ বা হচ্ছে সম্ভবত একজন হচ্ছে ওনাকে টপকিয়েছিলেন, বাট ওটা খুব স্বল্প সময়ের জন্য এবং এটা আমরা বুঝেছিলাম যে ওনাকে ধরে রাখতে পারবেন। ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কোম্পানির নাম হচ্ছে জড়িত আছে, সেটা হচ্ছে টেসলা, স্পেস এক্স এআই ইত্যাদি হচ্ছে ওনার কিন্তু অনেক বড় বড় শেয়ার আছে। তো এগুলো হচ্ছে মনে রাখবেন, প্রশ্ন আসে। উনি কিন্তু হচ্ছে ওই যে রকেট মঙ্গল গ্রহে মার্সে হচ্ছে রকেট চাচ্ছে, যে ওনার ভিশন হচ্ছে যে মানুষ একসময় হচ্ছে মঙ্গল গ্রহে যাবে। সাপোজ হচ্ছে পৃথিবীতে থাকলো না, তাহলে মানুষের তো একটা ঠিকানা লাগবে। এই ঠিকানা হিসেবে হচ্ছে মার্স নাকি উপযুক্ত জায়গা, এই জন্য মাঝে মাঝে উদ্ভট কাজ করে। আচ্ছা, চতুর্থ এবং হচ্ছে ফিফথ
বাংলাদেশের গণমাধ্যম সংস্কারের সুপারিশ বাস্তবতা আছে। এই গণমাধ্যম বাংলাদেশের একটি রাষ্ট্রের কততম স্তম্ভ, এটা একটু কমেন্ট সেকশনে জানান। এরপর হচ্ছে সামরিক চ্যানেলে যোগাযোগ রাজি চীন যুক্তরাষ্ট্র। রিসেন্টলি হচ্ছে যুক্তরাষ্ট্রের আপনার দক্ষিণ কোরিয়ার বুসানে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের হচ্ছে বৈঠক হয়েছে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য যুদ্ধবিরতি এবং চীনের উপর হচ্ছে 10% হচ্ছে শুল্ক তুলে নেওয়ার হচ্ছে ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এবং হচ্ছে আপনার চীনের দুংজুন হচ্ছে এই বিষয়টা মানে হচ্ছে সামরিক চ্যানেলে যোগাযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তো দেখা যাচ্ছে নিউ ইয়র্কের নির্বাচনের রেজাল্ট কি হয়। সুদানের এলফাসের শহরে চরম বিপদে বাসিন্দারা। এই শহরে কিন্তু রিসেন্টলি গণহত্যা হয়েছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ এর লড়াই চলছে। এই আরএসএফ হচ্ছে আপনার র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, যেটার সাথে হচ্ছে জনগণের একটা হচ্ছে নৃশংসতার প্রতিবাদে দেশটির মানুষ হচ্ছে আন্দোলন করছে এবং অনেক মানুষ কিন্তু হচ্ছে মারা গেছে। যুক্তরাষ্ট্রের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে আল সারা, তিনি নাকি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন শোনা যাচ্ছে, দেখা যাক। এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকা। আমরা গুরুত্বপূর্ণ কলামগুলো পড়েছি। যারা ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গাজায় আরাফাতের বাড়ি বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল। তো ইয়াসির আরাফাতকে হয়তো আপনারা সবাই হচ্ছে চেনেন। তিনি কিন্তু হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হচ্ছে স্বপ্ন দেখেছিল। তো 1994 সালে তিনি গাজায় প্রত্যাবর্তন করেছিলেন এবং ওই বাড়িতে ছিলেন। মৃত্যুর পর ওনার যে বাড়িটা ছিল সেটাকে হচ্ছে জাদুঘর বানানো হয়েছিল। কিন্তু রিসেন্টলি ইসরায়েলের আগ্রাসনে ওই বাড়িটা হচ্ছে এখন আর ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই সেখানে নেই। তো আমরা হচ্ছে কি করব, মুসলিম হিসেবে আমরা শুধু দোয়াই করতে পারি। আচ্ছা, এর বাইরে হচ্ছে আর হচ্ছে ওভাবে তো আসলে সামর্থ্য সবার নেই। তো সবাই হচ্ছে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আজকে এ পর্যন্তই। বিসিএস ফন্টাসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।